আমি একটু দেরি করেই ঘুমিয়ে গেছিলাম। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার খাটের ঠিক পাশে তোমার 7.5 ফিট মতন লম্বা কেউ, একদম ব্ল্যাক একটা ওই ডাক ব্যাগ, ওই লেদারের টাইপের কোনো রেনকোট যদি কেউ পরে থাকে এবং তার মুখটা যদি একদম ছুঁচলো হয়ে এইরকম, মানে মুখের ভিতরে তুমি চোখ, নাক, স্পেসিফিক কিছু দেখতে পাচ্ছ না, শুধুমাত্র সেই লম্বা একটা, এবং তোমার খুব কাছের জন, মা বাবা, এরকম যাদের ছাড়া আমাদের জীবন আমরা চলতে পারি না, এক এক সময় মনে করি আমরা, কিন্তু চলতে হয়। তুমি জানতে পারছো যে সেই রকম মানে স্থানীয় একজন লোক তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এক কথায় মৃত্যু। তুমি কিছু করতে পারছো না, তুমি জানতে পারছো, সেটা কিন্তু খুব পেইনফুল। মৃত্যুর পূর্বাভাস এবং মৃত্যুর খবর যে বহন করে আনে, যে বাহক, মেসেঞ্জার অফ ডেথ। আজকে আমাদের যেটা আলোচনার বিষয়, যেটা বলতে এসেছি, এর আগে আমিও কোনো পডকাস্টে এটা নিয়ে আলোচনা করিনি। তোমার কাছে এখানে আসার আমার দ্বিতীয় দিন এটা, এবং এটা বলার জন্য আমিও খুব এক্সাইটেড, এবং বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেই সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। একই সঙ্গে খুব কষ্টও হচ্ছে, সেই একটা অদ্ভুত ধরনের যেটা ভয়ের ফিলিং, সেই সব বিনিদ্র রাতগুলো, সেটা কিন্তু আমি মনে করতে পারছি, মানে সেখানেও যেন রিলেট করতে পারছি আমি জিনিসটা, যে আমি কি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে, ভয়াবহ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি কাটিয়েছিলাম কিছুটা সময়। এটা প্রথম হয়েছিল 2011 সালে। 2011 সালের নয়, 2012 সালে প্রথম হয়েছিল এটা। তখন আমার হাজব্যান্ড খুব অসুস্থ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয়েছিল, যেটা খুব রেয়ার ইন্ডিয়াতে, আমেরিকানদের মধ্যে এটা দেখা যায়। তো সেইটা নিয়ে আমি তখন খুব ব্যস্ত, এবং আমি চেন্নাইয়ে গিয়ে অপারেশন করবো, এরকম একটা পরিস্থিতি। আর বাদবাকি কাউকে নিয়ে ভাবার অবকাশ তখন আমার ছিল না। আমার ছোট ছেলে তখন রীতিমতো একদম মানে কাঁথায় শুয়ে থাকে, তাকে ফেলে পর্যন্ত আমি চলে গেছিলাম সেই রকম একটা সময়, সেই রকম একটা কন্ডিশনে, যখন আমার প্রত্যেকটা রাতই কেঁদে মানে কান্নাকাটি করে যেত। সেরকম একটা সকাল আমার জীবনে এসেছিল, যেটা তার আগে রাত্রি আমি ভালো করে ঘুমোইনি, আমি একটু দেরি করেই ঘুমিয়ে গেছিলাম। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার খাটের ঠিক পাশে তোমার 7.5 ফিট মতন লম্বা কেউ, একদম ব্ল্যাক একটা ওই ডাক ব্যাগ, ওই লেদারের টাইপের কোনো রেনকোট যদি কেউ পরে থাকে এবং তার মুখটা যদি একদম ছুঁচলো হয়ে এইরকম, মানে মুখের ভিতরে তুমি চোখ, নাক, স্পেসিফিক কিছু দেখতে পাচ্ছ না, শুধুমাত্র সেই লম্বা একটা, এবং হাইটটা কিন্তু অ্যাবনর্মাল হাইট। কোনো একটা মানুষ তোমার 7.5 ফিট চট করে এসে তোমার বিছানার সামনে দাঁড়াবে না। পুরোটাই কালো কাপড়ে মোড়া, এবং পুরো তোমার দিকেই যেন তাকিয়ে আছে, কারণ ওই যে সরু চোঙার মতন যে মুখের সামনের পোর্শনটা, যেটা বললাম না লেদারের মতন একটা কালো পোশাক, সেটা কিন্তু তোমার ফেসের দিকেই মুখটা করে আছে, ওই ডিরেকশানে আর কি আছে। তোমার পক্ষে সেটা খুব ভাবা স্বাভাবিক, তোমার দিকেই তাকিয়ে আছে। এবং প্রথম তুমি যখন ঘুম থেকে উঠে তুমি দেখবে একটা ওরকম হাইটের একটা লোক দাঁড়িয়ে আছে, তোমার প্রথম রিয়াকশানটা কী হবে? তুমি প্রচণ্ড ভয় পাবে। একদম। আমি প্রচণ্ড রকমের চিৎকার করে প্রথমে ভেবেছি অচেনা কোনো লোক হয়তো আমাকে ঢুকেছে। তারপরে যখন আমি মনে করছি যে এত লম্বা, এত একটা অদ্ভুত ধরনের ড্রেস পরে কেউ আসবে না, আমি প্রথমে কি বাবা মাকে বলি। কিন্তু তখন এই মেসেঞ্জার অফ ডেথ সম্বন্ধে আমার কোনো সম্যক ধারণাই ছিল না। আমি বহুদিন বুঝতেই পারিনি যে সেদিন আমি কি দেখলাম, আদৌ আমি কি দেখলাম। তুমি যে চিৎকার করলে, চিৎকার করার পর কি সেটা চলে গেল? একদম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল চিৎকার করার পর। হ্যাঁ, একদমই। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলাম, মাকে বললাম, বাবাকে বললাম, বাবাকে সব কথা বলতাম, বাবাকে বললাম, আমার হাজব্যান্ডকেও বললাম। কিন্তু একটা মনে কোথাও সংস্কার ঢুকে গেল যে এটা আমি কেন দেখলাম, এটা কি ছিল। কারণ আমার ঘরে যে কেউ ঢোকেই নি ওইরকম পোশাক পরে, সেই ব্যাপারে আমি একদম নিশ্চিত হলাম। কারণ আমার বাবা মা ডাইনিং রুমে বসে চা খাচ্ছেন, ঠিক আমার ঘরের বেডরুমের পাশে আর কি, বেডরুমের পাশে একদম।
কটা বাজে তখন বললাম যে 7টা থেকে 7:30টার মধ্যে। আমি সারা রাত ঘুমোইনি, কেঁদেছি। হ্যালুসিনেশন তো নয়, কারণ আমি তাকিয়ে দেখেছি তাকে। এটা আমার এইটুকু কনফিডেন্স আছে, আমি যা দেখেছি তা দেখেছি। তারপরে আরও ধারণাটা আমার পক্ষে স্পষ্ট হলো ভবিষ্যতে যখন সেগুলো রিপিট হতে থাকলো। যাই হোক, সেটা দেখার পর তার 7 দিনের মধ্যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেলাম চেন্নাই অপারেশনে। তখন মাথা থেকে অলরেডি এগুলো একদম বেরিয়ে গেছে। হঠাৎ করে আমার দিদা ছিল আমার ভীষণ কাছের। আমার গান, কবিতা, লেখাপড়া সব কিছুর আমাকে উৎসাহ দেওয়া, আমাকে ভালোবাসা, আগলে রাখা দিদার কিন্তু মৃত্যু ঘটল হঠাৎ করে, এবং সেটা ঠিক আমার হাজব্যান্ডের অপারেশনের আগের দিন। তুমি যে এনটিটি বা যাই দেখেছো তার কতদিন পর? এটা 15 ডেজের আগে, 15 দিনের মাথায় দিদার মৃত্যু। হ্যাঁ 15 দিনের মাথায়। এবং তখন আমার হাজব্যান্ড বললো যে আমি চলে যাই অপারেশন না করে। আমি রাজি হইনি। তখনও মাথায় কিন্তু আমার ওইটা ঘুরছে যে আমি এইটা দেখলাম, এটার সঙ্গে এর কোনো রিলেশন আছে কিনা আদৌ। কারণ ওই চেহারাটা কিন্তু আমি ভুলতে পারিনি কৌস্তব। টেনশনে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তখন, কারণ আমার দিদার বয়স হয়েছিল। যতই আমার কাছের হোক, একদিন তো তাকে ছাড়তেই হবে। কিন্তু আমার হাজব্যান্ড তখন খুবই অল্প বয়সী, তাকে নিয়ে আমার চিন্তাটা বেশি ছিল। তো অপারেশনের চিন্তায় যাই বলো না কেন, কিন্তু মাথায় কিন্তু ওটা আসতো আমি কেন দেখলাম, কাকে দেখলাম। এবং তোমাকে আমি আবারও বলছি, না বললে বুঝবে না, একদম কালো খসখসে কোনো একটা রেনকোট যদি এই রকম করে সরু চোঙার মতো মুখ থেকে হয়ে যায়, যেখানে ওই ফাঁকটুকু দিয়ে তুমি তার মুখটা দেখতে পাচ্ছ না, পুরো অন্ধকার, ভিতরটা না ডার্ক, এবং হাইটটা কিন্তু অ্যাবনর্মাল হাইট। তোমার দিকেই সে ফেস করে তাকিয়ে আছে, অর্থাৎ আগত কিছু একটা তোমার বিপদ হতে চলেছে বলেই হয়তো তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকেই সেটা বুঝতে হবে, সেটা একটা ইন্ডিকেশন। সেইটা আমি না নিতে পারিনি, বহুদিন এটাকে নিয়ে ভেবেছি। তারপরে বেশ 3-4 বছর পরে আমার বড় ছেলে যখন একটু ম্যাচিওর হলো, ও একদিন হঠাৎ করে একটা বই নিয়ে এলো আমার সামনে, দিয়ে বললো, মা তুমি কি এই জিনিসটা দেখেছিলে? তখন আমি বললাম যে হ্যাঁ, কারণ এই গল্পটা কিন্তু ওরা বারবার শুনেছে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। তুমি যে বললে না এটা নিয়ে কোনো পডকাস্ট হয়নি বা এটা নিয়ে খুব একটা আলোচিতও ব্যাপার নয়, এটা নিয়ে তখনও কিন্তু খুব একটা কেউ আমাকে বলতে পারেনি যেটা মানেটা কি ছিল। তো ও আমাকে যখন দেখালো, আমি অবাক হয়ে গেলাম যে সেই জিনিসটাই আমি দেখেছি। তো শুধু একটাই পার্থক্য, মানে আমরাই জানি না, সেটা হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিন্তু এটা ভীষণ বিশ্বাস করে, ওরা এটা বহুদিন ধরেই এটা বিশ্বাস করে। তাদের হাতে একটা তোমার ওই কুঠারি বা একটা কিছু একটা অস্ত্র থাকে, একটা ওয়েপন থাকে ওই লোকটা, মানে যাকে দেখে ওই মেসেঞ্জার অফ ডেথ, এটাকে মেসেঞ্জার অফ ডেথ বলা হচ্ছে। তারা যেটাকে যমদূত বলি, একদম যমদূত যেটাকে বলি। এবং তার যে বাহন, সেটা কিন্তু একটা হর্সকে ধরা হয়, এবং যার ডানা থাকে, ধরে নেওয়া হয় যে ওই হর্সে করেই সেই আত্মাটাকে সে নিয়ে যাবে, যাকে সে নিতে এসেছে। আর হাতে একটা ওই কুঠার টাইপের একটা অস্ত্র থাকে। আমি যখন দেখেছিলাম, এটাই ডিফারেন্স, যে আমি কিন্তু কোনো অস্ত্র দেখিনি, আমি কোনো ঘোড়া বা কিছু এরকম যেটা দেখিনি সেটা দেখিনি। আমি শুধু মানুষটাকেই দেখেছিলাম, মানে মানুষ বলতে ওই অবয়বটাকে দেখেছিলাম, একটা অদ্ভুত ধরনের ফিগার। ইভেন তুমি যে জিনিসটা বলছো, যখন ইউরোপে আগে প্লেগ হতো বা কিছু হতো, তখন যে ডাক্তাররা যেত তাদের ট্রিট করতে, অনেকটা ওই রকম, মুখটা অনেকটা চোঙার মতো বার করা থাকতো, এবং পুরো ব্ল্যাক গ্লাভস পরা থাকতো, যাতে কোনো রকমের কোনো কন্টামিনেশন বা কোনো কিছু না হয়। তুমি যেটা বলছো অনেকটা সিমিলার দেখতে, কিন্তু হাইটটা অ্যাবনর্মাল। আমি আবারও বলছি, 7.5 ফিট আর 8 ফিটের মতো একটা লোক তুমি যখন তখন দেখতে পাবে না। তো সেটা তারপরে আমি একটা সত্যি ঘটনার উপর ভয়ের, যা কিছু হয় সব কিছুই আমাকে খুব টানে সত্যি ঘটনার উপর। কিন্তু যার জন্য তোমার পডকাস্ট আমি তোমাকে চেনার আগে থেকে দেখি, সামনাসামনি চেনার আগে থেকে। তো এরকম একটা হিন্দিতে আমি দেখেছিলাম, যেখানে
সেই সিরিয়ালে সত্যি ঘটনার উপর হতো, সেখানেও কিন্তু এরকম একটা দেখানো হয়েছিল। সেটা আমার ছেলে বলার কিন্তু 1-8 বছর পরে। আমরা চলে এলাম বেশ কয়েকটা বছর কিন্তু আমি এরকম কিচ্ছু আর দেখলাম না। আর ইন বিটুইন তোমার নিজের যা প্রবলেম সেগুলো চলছে? ইন বিটুইন আমার নিজের যা প্রবলেম সেগুলো তো চলছেই, আমি কিছু ফিল করতে পারছি, টাচ অনুভব করতে পারছি, কিন্তু এই জিনিসটা দেখিনি বা প্রিয়জনের বিয়োগও হয়নি। শুধুমাত্র আমার ওটা দেখার পর আমার দিদা চলে গেল 2012 থেকে 2019 7 বছর কেটে গেছে। 7 বছর কেটে গেছে। 2019 সালে আমার মাসি খুব অসুস্থ হয়ে পড়ে, যে মাসিকে আমি যশোদা মা বলতাম। মানে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু ওই মাসির অবদান কিছু কম না। একদম মানে একদম আমাকে হাতে করে মানুষ করা, ভীষণ ধৈর্যশীল ছিলেন এবং আমার ছেলেদেরকেও ভীষণ ভালোবাসতেন। মাসি তখন, আমার যেহেতু মধ্যমগ্রামে ফ্ল্যাট, আমি মুর্শিদাবাদ থেকে মধ্যমগ্রামে নিয়ে আসি। বারাসাতে নারায়ণা বলে যে হসপিটালটায় ভর্তি আছে, কিডনি প্রবলেম। খুব যে কন্ডিশন ভালো তা নয়। তুমি ধরে নিতে পারো যে তুমি মেন্টালি আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার্ড করার চেষ্টা করছো যে ইনি বেশি দিন তোমার সঙ্গে থাকবেন না। তুমি যতই চাও, তুমি যতই চেষ্টা করো,